করছি অনুভবে তুমি লেখনীতে লিজামণি পর্ব সংখ্যা 7। ইয়ানা ফ্রেশ হয়ে নিচে নামে, কিন্তু একজনের কথা শুনে সেখানে থমকে যায়। আসাদ হোসেন, তোমাকে বলছিলাম না সেলিনা আমার ফ্রেন্ডের ছেলে বিদেশ থেকে ডাক্তার ডিগ্রি নিয়ে মাত্রই দেশে ফিরেছে। ইয়ানাকে নাকি কয়েকবার রাস্তায় দেখেছি। ইয়ানাকে ওর ভীষণ পছন্দ হয়েছে, তাই সামনের সপ্তাহে ওনারা এসেছে ইয়ানাকে আংটি পরিয়ে দিয়ে যাবে। আর পরের মাসে ওদের বিয়ে। আসলে কোনো এক কারণে তারা বিয়েটা তাড়াতাড়ি করতে চায়। ছেলে আমার খুব পছন্দ হয়েছে, আশা করি তোমারও পছন্দ হবে। সেলিনা, সবই তো বুঝলাম আসাদ, কিন্তু ইয়ানা যদি পছন্দ না হয় ইয়ানাকে একবার জানানো দরকার। আসাদ, তুমি ওর সাথে কথা বলো। আমার মনে হয় না ও আমার পছন্দর ওপরও না করবে। তাদের কথার মাঝে সেলিনা হোসেন তাকিয়ে দেখেন সিঁড়ির কাছে ইয়ানা দাঁড়িয়ে আছে। উনি আমতা আমতা করে ইয়ানাকে ডাক দেয়, আরে ইনু, তুই এখানে ভালো হয়েছে এসেছিস, তোর সাথে কথা আছে, এদিকে আয়। সেলিনা হোসেনের কথা শুনে আসাদ হোসেন ও পিছন ফিরে তাকিয়ে দেখে ইয়ানা দাঁড়িয়ে আছে। উনি খুশি মনে নিজের কাছে ডাক দেয়। ইয়ানাও মাথা নিচু করে ওর বাবা মায়ের সামনে গিয়ে বসে। এইবার আসাদ হোসেন নিজের মেয়ের মাথায় হাত রেখে বলেন, দেখো মা, ছোট থেকে তোরা দুই বোন যা চেয়েছিস তাই দেওয়ার চেষ্টা করেছি, কোনো কিছুতে কোনোদিন বাধা দেইনি। আমি চাইবো আমার কথায়ও তুই কোনোদিন বাধা দিবি না, কারণ বাবা হিসেবে আমি আমার মেয়ের জন্য বেস্টটাই ঠিক করবো। আমি চাই আমার বন্ধুর ছেলে শাহিন মির্জাকে তুই বিয়ে কর। ও বিদেশ ফিরত একজন ডাক্তার, তাছাড়া ছেলে হিসেবে খুব ভালো। বাবার ওপর ভরসা আছে তো তোর। সামনের সপ্তাহে তোর আংটি পরিয়ে রেখে যাবে, তারপর পরের মাসে বিয়ে। যদি তোর কোনো ছেলে পছন্দ থাকে তাহলে বলতে পারিস, বিয়ের কথা আর আগাবো না। ইয়ানা নিজের বাবার মুখের ওপর না বলার উপায় নেই। সত্যি এইটাতে যে বাবা ওদের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে ওদের ভালো রাখার জন্য। আর তাছাড়া যদি বিয়ে হয়ে যায় তাহলে সে অগ্নি চৌধুরীর যন্ত্রণা থেকে মুক্তি পাবে, আর সে তাকে ভালোবাসে না। ভবিষ্যতে কি হতে পারে তার আর এই সামান্য হ্যাঁ বলার জন্য কোনো কিছু ভেবেই নিজের আব্বুর উদ্দেশ্যে বলল, তোমরা যদি যাকে ঠিক করবো আমি তাকে বিয়ে করবো, আর তাছাড়া আমার কোনো পছন্দের নেই। আসাদ হোসেন মেয়ের কথায় খুবই সন্তুষ্ট হন। নিজের মেয়ের মাথায় সন্তুষ্টিজনক হাত বুলিয়ে দেয়। তারপর তারা সবাই ডিনার করে যে যার মতো রুমে চলে যায়। আহান দাঁড়িয়ে আছে নিজের তৈরি করা বিশাল সাম্রাজ্যে, বেলকনির রিলিং ধরে, হাতে তার ওয়াইনের গ্লাস রাখা। প্রায় 1 ঘন্টা হতে চলল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এখনো একটুও খেতে পারেনি, যেন মদ না খেলে আছে, এখন একটু খেতে পারেনি। সে মদ না খেলে ওর রাতে ঘুম হতো না, সেই এটা খেতে পারছে না। মুখের সামনে অনলেই এক মায়াবী মুখ ভেসে ওঠে, গোলাপি ঠোঁট, একজোড়া মাতাল করা চোখ। আহান এবার বড় বড় শ্বাস নেয়। এটা যেন এক অদ্ভুত নেশা, তারা সব নেশাকে হার মানানো। ওয়াইনের গ্লাসটা পাশে রেখে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার অনুভবের রানী কি করছে আমার উপর। আমার এই হিংস্র মন যে শুধু তোমাকে চায়। কিছু করতে গেলে শুধু মায়াবিনী অঙ্কিত হও। কি জাদু আছে তোমার অস্তিত্বে, যেটা অনুভব করলে আমি সব ভুলে যাই। খুব ভয়ঙ্কর নারী তুমি, তোমার অস্তিত্বে আমি চাই, তোমায় অনুভবের ডুব দিতে চাই, তোমার মধ্যে মেতে উঠতে চাই। তোমার অস্তিত্বে যে মদ খেয়ে মাতাল হচ্ছি বারংবার, আজ এই ওয়াইনের গ্লাসও আমাকে কাবু করতে পারছে না। আর আমার অনুভবের শেহজাদি, ভালোবাসি না আমি তোমায়, কিন্তু আমি তোমায় চাই, সেটা যেন অমূল্য হোক না কেন, যে কোনো মূল্যেই হোক না কেন। রাতের আধারকে বিদায় দিয়ে জানিয়ে সূর্যি মামা উকি দেয়। চারিদিক থেকে ভেসে আসে বাতাসের মিষ্টি গন্ধ।
এমন মনোরম পরিবেশটা শুকনো মুখে বসে আছে ইয়ানা, তার কিছুই ভালো লাগছে না। সারা রাত ভাবতে ভাবতে কখন যে ভোর হয়ে গেল বুঝতেই পারেনি। মাথায় হাজার চিন্তা নিয়ে কি আর ঘুমানো সম্ভব? সারা রাত বারবার বেলকনির দিকে তাকিয়েছে, কার অপেক্ষায় কেন বারবার মনটা এত অশান্ত লাগছে? বিয়ে ঠিক হয়েছে, আমারই তো খুশি হওয়ার কথা, কিন্তু কেন মনে হচ্ছে আমি কিছু একটা হারিয়ে ফেলেছি। ইয়ানা এবার সমস্ত চিন্তা দূর করে ঠেলে নিজের আশ্বস্ত করে, কামন ইয়ানা, কিসের এত চিন্তা করছিস? আর কার জন্য বা চিন্তা করছিস? ও কি তোকে ভালোবাসে নাকি? আর তুই ওকে ভালোবাসিস না, তাহলে এত চিন্তা কিসের? তোর জন্য তোর বাবা বেস্ট একটা ছেলে চুজ করেছে। ইয়ানা এবার বড় বড় শ্বাস নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ইয়ানার অনেকক্ষণ পর রুম থেকে বের হয় না তো ওই দিনকার মতো আবার কথা শুনতো। কি এক বিপদ আছে! তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও দোষ, না উঠলেও দোষ। ইয়ানা ডাইনিং টেবিলে বসে ব্রেডে জেল লাগাতে লাগাতে বলে, আব্বু আম্মু আর রুই কি চলে গেছে? সেলিনা হোসেন মেয়ের প্রশ্ন শুনে বলেন, হ্যাঁ এই মাত্র বের হয়েছে, তোকে রুই ডাকতে দিতে গিয়েছিল, তুই নাকি পড়তে বসেছিস তাই আর ডিস্টার্ব করেনি। ইয়ানা, ও আচ্ছা আম্মু, শুনো আজ আমি একটু লাইব্রেরিতে যাব, আসতে একটু লেট হবে। সেলিনা হোসেন মেয়ের দিকে তাকিয়ে বলেন, ঠিক আছে, তবে বেশি দেরি যাতে না হয়। ইয়ানা, ঠিক আছে আম্মু, এখন আসি, বাই। ইয়ানা রাস্তায় বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। আজ সুমু কোচিংয়ে যাবে না, তাই ইয়ানা একাই দাঁড়িয়ে আছে। ইয়ানা এবার কিছুটা বিরক্তি নিয়ে বিড়বিড় করে, আজ কি সমস্ত রিক্সার ওপর ঠাডা পড়ছে? একটাও আসছে না। দূর, এদিকে কোচিংও দেরি হয়ে যাচ্ছে। ইয়ানা ভাবনার মাঝে কালো সাদা একটা কার এসে থামে। সে কিছুটা ঘাবড়ে যায়। গাড়ি থামার সাথে সাথে ওর মোবাইলে ফোন আসে। ইয়ানা ফোন রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে, গাড়ি পাঠিয়েছি, চুপচাপ গাড়িতে বসে ভার্সিটিতে যাও, একটা কাজে আটকে গেছি তাই আর আমি যেতে পারিনি। ইয়ানা আর বুঝতে বাকি নেই ফোনের ওপাশের ব্যক্তিটিকে। ইয়ানা, দেখুন মিস্টার অগ্নি চৌধুরী, আমার মতো মধ্যবিত্ত মেয়েদের জন্য রিক্সায় ঠিক আছে, আপনি কোটি টাকার গাড়ির প্রয়োজন নেই। আহানের রাগের পরিমাণ যেন তরতর করে বৃদ্ধি পাচ্ছে। এ মেয়ে সোজা কথার মানুষ না, ভালো কথা বললে কানে তোলো না। আহান এবার একটা ধমক দিয়ে বলে, জাস্ট শাট আপ ইডিয়েট, আমার থেকে বেশি বুঝো তুমি? চুপচাপ গাড়িতে উঠো ইনু, না হলে আসছো আর আমি কি করব নিজেও জানি না। এই বলে আহান রেগে ফোন রেখে দেয়। ইয়ানা আহানের গালি দিতে দিতে গাড়িতে উঠে বসে। সমস্ত মিটিং শেষ করে আহান নিজের কেবিনে বসে আছে। তার কিছু ভালো লাগছে না। সে অনুভবের শেষের দিয়ে দেখতে পারেনি। কেবিনের বাইরে থেকে টোকা পড়তে আহান গম্ভীর মুখে বলে, কামিন। ইউভি আর রায়ান আর আহানের অ্যাসিস্ট্যান্ট আরিফ উর্মিলা রুমে ঢুকে। আহান তাদের দিকে বিরক্তি তাকিয়ে বলে, কি হয়েছে? কোন পাগলা কুকুরে তাড়া করেছিল তোদের? এভাবে ঢুকছিস কেন? আহানের কথা শুনে সবাই থমে খেয়ে যায়। রায়ান এবার সিরিয়াস হয়ে বলে, ভাই ফরিদ আমিনের ভাগ্নেকে কানাডার পুলিশ গ্রেপ্তার করছে। এখন ফরিদ পালিয়ে রয়েছে, হয়তোবা দেশে আসতে পারে, তারপর মোটা অঙ্কের টাকা ভেঙে ছেলের মতো ভাগ্নেকে বাঁচিয়ে নিয়ে আসবে। তাছাড়া কানাডায় ফিরোদের যত কালো ব্যবসা ছিল, ড্রাগস থেকে শুরু করে সব পুলিশের আওতাধীন হয়ে গেছে। তাই বলছি, ও দেশে আসাটা মারাত্মক ব্যাপার। ও আমাদের সাথে যাচ্ছে, দেশে এসে শুধু শুধু অশান্তি করবে, আর এবার যদি বেশি বাড়াবাড়ি করে আর প্রাণে বাঁচতে পারবে না। আহান যেন এসব সম্পর্কে আগে থেকে অবগত ছিল। সে রহস্যময় হাসি দিয়ে বলে, চাপ নিস না, কানাডার ত্রিসীমানায় থেকে বাহির হতে পারবে না। কিছুক্ষণ পর ওখানকার পুলিশের
হেফাজতে চলে যাবে। তারা অবাক হয়ে আহানের দিকে তাকিয়ে থাকে। ইউভি রাগান্বিত হয়ে আহানকে বলে, শালা তুই জানতি আগে থেকে, আর আমরা এসেছি তোকে খবর দিতে। আহান তাদের কথা শুনে মুচকি হাসি দিয়ে বলে, ওসব কথা বাদ দে, আগে বল আমার আদরের সৎ ভাইয়ের কি খবর? আজ একটু দেখা করতে যাব বুঝলে, অনেক দিন হলো আদরের ভাইকে দেখি না। আহান এবার কিছুটা গম্ভীর হয়ে বলে, আরিফ ঠিক মতো খাতির যত্ন করছিস তো? আরিফ ভয়ে ভয়ে বলে, জি ভাই, ওর অবস্থা খুবই খারাপ, মনে হয় না বেশি দিন বাঁচবে। আহান একটা বাঁকা হাসি দিয়ে, বাঁচতে তো হবে ওকে, আজ দেখা করতে যাব, আর এখনই সবাই আমার কেবিন থেকে বের হয়। আরিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আহান চেয়ারে বসতে বসতে বলল, কি প্রশ্ন? তাড়াতাড়ি করে বিদায় হয়। আচ্ছা ভাই, আপনার জন্মের সময় কি আপনারা গরিব ছিলেন? আহান আরিফের দিকে কপাল কুঁচকে বলে, তোর হঠাৎ এই প্রশ্নের কারণ? আরিফ, আহা ভাই বলেন না। আহান, না। আরিফ, গরিব ছিলেন না, আপনার বাবা দেশের সেরা ব্যবসায়ীর মধ্যে একজন ছিল, এটা আমার জন্মের পর থেকে জানি, কিন্তু প্রশ্ন, এত বড় লোক হওয়া সত্ত্বেও আপনার মুখে মধু খাইতে এত কিপটামি করলো কেন? রায়ান আর ইউভি এতক্ষণ আরিফের দিকে তাকিয়েছিল। আরিফের কথা শেষ হতে ওরা হু হু করে হেসে উঠল। আহান নিচের দিকে তাকিয়ে বললে, আমার বন্দুকে 6টা গুলি আছে, তোরা যদি এখান থেকে এখন আমার কেবিন থেকে বের হয়েছি না হোস, তাহলে 6টা গুলি তোদের বুক বরাবর শুট করব। আহানের বলতে যে তাদের কেবিন থেকে বের হতে দেরি হয়নি। সুমু রাস্তায় একা একা হেঁটে যাচ্ছে, আজ রিক্সা নেয়নি। সে আনমনে কিছু একটা ভেবে চলেছে। ঠিক এই সময় ওর সামনে একটা গাড়ি এসে আচমকা ব্রেক কষে। তার ভাবনার এমন ভয়ঙ্কর চেদ প্রায় থমথমে খেয়ে যায়। এই বুঝি অকালে জীবনটা গেল, ওখানে না হয় জামাইটা দেখতে পেলাম না, আমার বাচ্চা কাচ্চাগুলির কি হতো? সুমুর মনকে শান্ত করার জন্য কয়েকবার দোয়া 19 পরে বুকে ফু দিয়ে গাড়িটার দিকে তাকিয়ে বলে, এই যে বড় লোক বখাটে ছেলে, দামি গাড়ি নিয়ে বের হলে কি রাস্তায় মানুষদের মনে হয় না নিজের কাঁধে কি আজরাইলের ক্ষমতা নিয়ে এসেছেন, নাকি মানুষ মারার জন্য লেজ কাটা হনুমান? শয়তান, অসভ্য। এই বলে সুমু একটা ইট নিয়ে তেড়ে যায় গাড়ির কাছে গিয়ে ওর চোখ চড়ক গাছ। সুমু এবার আমতা আমতা করে বলে, আপনি সামনে এসে এভাবে গাড়ি ব্রেক করেছেন কেন? তাই তো রেগে গিয়েছিলাম, এইদিকে যাচ্ছিলাম, পরে দেখি আপনি, তাই ব্রেক করেছিলাম, কিন্তু এভাবে ভয় পেয়ে যাবেন বুঝতে পারিনি। গাড়ির মালিক ছিল স্বয়ং রায়ান। সুমু অপ্রস্তুত হয়ে কিছুটা দাঁত চেপে বলে, মাঝপথে আমার মতো ইনোসেন্ট বাচ্চা মেয়ের সামনে হঠাৎ যদি দানব এসে ব্রেক কষে, তাহলে তো ভয় পাবোই, তাই না? রায়ান আড়ালে একটু মুচকে হাসি দিয়ে মনে মনে বললে, যার উপস্থিতিতে দেশের নাম করা গোয়েন্দা অফিসারের বুকে ঘূর্ণিঝড় শুরু হয়, সে নাকি ইনোসেন্ট? রায়ান, তো মিস সুমু ভার্সিটিতে নিশ্চয় যাচ্ছেন, আমি এদিকে যাচ্ছি, আপনি গাড়িতে উঠুন, পৌঁছে দিচ্ছি। আবার ভাববেন না আপনার সিডিউস করছে, মানে বলতে চাচ্ছি সবসময় এক লাইন বেশি বোঝেন তো, তাই। রায়ানের কথা শুনে সুমুও একটা খারাপ লাগলো, তো ওই দিনকার ক্ষমা চেয়ে ওই দিনকার জন্য তারপরও ওকে কথা শোনাচ্ছে, তবে সেটা মুখে আর প্রকাশ করলো না। সুমু, না না, আমি কোনো গাড়িতে যাব না, আপনি আসতে পারেন মিস্টার রায়ান। রায়ান, আপনি আমার ভাঙ্গা টেপ রেকর্ডার বন্ধ করেন আর গাড়িতে উঠে বসুন, নয়তো ওই যে দূরে কুকুরটা দেখতে পাচ্ছেন, এক ঢিল দিব আর সারাদিন আপনার পিছনে পড়ে থাকবে। সো চুপচাপ গাড়িতে উঠে বসুন। সুমু রায়ানের কথা শুনে ঘাবড়ে গিয়ে কিছু পিছন ফিরে তাকে সত্যি সত্যি কয়েকটা কুকুর বসে আছে। কুকুরকে ভীষণ ভয় পায়, তাই কোনো কিছু না ভেবে গাড়িতে উঠে বসে। রায়ান দাঁত চেপে বলে, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? এখানে বসেছেন কেন? সামনে এসে বসুন। সুমু রায়ানের
রায়হান সহ রায়হানা 14 গোষ্ঠী গালি দিতে দিতে সামনে এসে বসে। নির্ঘাত আজ বিপদে পড়েছে দেখা, নয়তো তোর গাড়িতে উঠা কোনো ইচ্ছা নেই আমার। সবাই ছুটির পর প্রতিদিনকার মতো আড্ডায় মেতে উঠেছে। আকাশ, এই যে আমাদের সুমু, শান্তির রানী, আপনি এভাবে সকাল থেকে কাল নাগিনের মতো ফুসফুস করছেন কেন? সুমু এমনিতেই রেগেছিল। আকাশের কথা শেষ হতে আকাশের পিঠে এক কিল বসিয়ে রেগে বলে, তুই আমাকে কাল নাগিন বলছিস? তোর বউ কাল নাগিন? আকাশের পিঠে ঘষতে ঘষতে বলে, হে হে, তোরা তো জানিস আমার বউ যে কাল নাগিন, আর বলতে হবে নাকি? কাল নাগিনের উপর যদি কিছু থাকে তাহলে ওইটা বল। আরও কি হয়েছে? আমাদের শান্ত মহারানী সুমু বেবি, এত রেগে আছিস কেন? সুমু এবার রাস্তার সমস্ত ঘটনা এক এক করে সব খুলে বলে। ইয়ানা, এই জন্যই তো বলি আমাদের শান্তি দেবী এত রেগে কেন? তুই যে রায়হান ভাইকে ভুল করে একটা মেয়ের উন্না টেনে ধরা নিয়ে ভুল বুঝেছিস, তার কাছে ক্ষমা চেয়েছিস? এটা অনেক আগে শেষ। পিছনে অনেক ঘুরঘুর করে তারপর ক্ষমা করেছে। আর ওকে, ঠিক আছে, এবার তাহলে আমরা উঠি। ইয়ানা, না রে, তোরা তো আমি একটু লাইব্রেরিতে যা, কাজ আছে, ফিরতে একটু দেরি হবে। বসা থেকে বলে এসেছি। ইয়ানা লাইব্রেরির কাজ শেষ করতে করতে যখন বিকেল হয়ে গেল বলতেই পারেনি। ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। আকাশের অবস্থাও বেশি একটা ভালো না, মনে হয় ঝড় আসবে। পাশে কয়েকটা বখাটে বারবার তাকাচ্ছে। সময় যাচ্ছে আর অস্বস্তি যেন বেড়ে চলছে, কিন্তু একটা রিক্সা আসার কোনো নাম নেই। হয়তো আবহাওয়া খারাপ, এই জন্য। তার ভাবনার প্রহর ঘনেই তার সামনে কালো রঙের একটা গাড়ি থামে। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।